আসসালামু আলাইকুম, শুভ বিকাল। প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোলের 8 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিডিউলিং সম্পর্কে পড়ব এবং এরপর আমরা মুভ অন করব ফোরকাস্টিংয়ে। তাহলে শিডিউলিং এটা এমন একটা কাজ শিডিউলিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে আমার একটা দিনের কি কি কাজ আছে সেই কাজগুলো আমি এমনভাবে সাজাবো যাতে আমি সর্বোচ্চ আউটপুট পাই, সর্বনিম্ন ইনপুট দিয়ে সর্বোচ্চ আউটপুট পাই, বা আমার ওই দিনটা যাতে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হয়। তো এটাই হচ্ছে শিডিউলিং। তো এটা আপনারা খাতায় কি লিখবেন? শিডিউলিং মে বি ডিফাইন্ড অ্যাজ ফিটিং job specific jobs into a general timetable so that orders may be manufactured in accordance with contractual liability or in mass production। তার মানে কি, যে আমি যাতে আমার কন্ট্রাকচুয়াল লাইবিলিটিটা ফুলফিল হয়, মানে আমি এমনভাবে আমার জবগুলোকে সাজাবো যাতে আমার কন্ট্রাকচুয়াল লাইবিলিটি ফুলফিল হয়, এবং আমি ম্যাস প্রোডাকশনের আমার যে ম্যাস প্রোডাকশনটা ওটা যাতে আমি ঠিকভাবে ইফেক্টিভলি অপারেট করতে পারি বা ইফেক্টিভলি রান করতে পারি। আচ্ছা, এখানে সংজ্ঞা আছে। তারপরে শিডিউলিংয়ের জন্য কী কী তথ্য আমার লাগবে, তার ভিতর প্রথমটা হচ্ছে যে দ্য অপারেশনস নেসেসারি ফর দ্য ম্যানুফ্যাকচার অফ দ্য প্রোডাক্ট। যেমন ধরুন এই শার্টটাতে আমি যদি একটা এমব্রয়ডারি অ্যাড করি, আমার এই পকেটের উপর আইইউএসের একটা এমব্রয়ডারি অ্যাড করব, তাহলে এটা একটা স্পেশাল অপারেশন। এই স্পেশাল অপারেশনের জন্য এটা কিন্তু আমার নর্মাল সুইং লাইনে হবে না, বা প্রোডাকশন ফ্লোরে হবে না, এটা আমার এমব্রয়ডারি লাইনে আলাদা করে ডিজাইন প্ল্যান করতে হবে যে আমার 5000 পিস এমব্রয়ডারি করতে হবে। সেই যেমন ধরেন প্রিন্সের ওটা কি এমব্রয়ডারি নাকি প্রিন্ট? সিকুইন। আচ্ছা, ওই সিকুইনটাই ধরেন, ওইটা যদি আপনার একটা স্পেশাল অপারেশন হয়, তো ওই স্পেশাল অপারেশনটার জন্য আমার কিন্তু শিডিউলিং ডিফারেন্ট হবে। দুইটা আলাদা ডিপার্টমেন্ট যেহেতু ইনভলভ হয়ে যাচ্ছে, আমার যেহেতু শুধু সুইং ফ্লোরে আর কাজটা হচ্ছে না। তারপরে আর কি, দ্য মেশিন ক্যাপাসিটি অ্যান্ড নাম্বার অফ আওয়ার্স এ ডে অর উইক এ মেশিন ক্যান এক্সপেক্টেড টু অপারেট। মানে এই আমার এখানে 4টা সুইং লাইন, আমার উইকলি সপ্তাহে 6 দিন এই মেশিনগুলো চলবে, শুক্রবার বন্ধ থাকবে, আর 6 দিন 8 ঘন্টা করে চলবে, তাহলে আমার কাছে 48 ঘন্টা আছে। এটাই হচ্ছে আমার মেশিন ক্যাপাসিটি, এই নলেজ আমার লাগবে। তারপর টাইম রিকোয়ার্ড ফর ট্রান্সপোর্টেশন অফ দ্য ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান মেশিন টু অ্যানাদার। এখানে ওয়ান মেশিন টু অ্যানাদার, ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার, এটাও যে আমার এক মেশিন থেকে আরেক মেশিনে কাজ হইতে কত সময় লাগবে। আর আমার ধরেন নিজের ইন্ডাস্ট্রিতে যদি আমি স্পিনিং করে নিজের ইন্ডাস্ট্রিতে যদি আমি উইভিং করি বা নিটিং করি, তাহলে আমার এক ডিপার্টমেন্টে ধরেন 3000 গজ কাপড়। 3000 গজ কাপড়, আমার 3000 গজ কাপড়ের জন্য আমার কয় কেজি সুতা লাগবে, ওয়ার্প সুতা, ওয়েফট সুতা। আমার 3000 গজের জন্য কত কেজি সুতা লাগতে পারে ওয়ার্প আর ওয়েফটে? ধরে নিচ্ছি আমার 2000 কেজি 4000 কেজি সুতা লাগবে 3000 গজ ফ্যাব্রিকের জন্য। তাহলে ওই 4000 কেজি সুতা আমার কতদিন লাগবে তৈরি করতে? 4000 কেজি সুতা তৈরি করতে ধরে নিচ্ছি কতদিন লাগবে আপনাদের ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি অনুযায়ী? 2000 করে 30 কাউন্ট আর 28 কাউন্ট। মানে আপনি গড়পড়তা যদি একটা বলেন, ছোট হোক বড় হোক, যা বলবেন আমরা বিশ্বাস করব। 3 দিন লাগবে। তাইলে আমার নলেজে থাকতে হবে যে আমার স্পিনিংয়ে সুতার জন্য 3 দিন অপেক্ষা করতে হবে, তারপর উইভিংয়ে আরও 5 দিন অপেক্ষা করতে হবে, ধরেন উইভিংয়ে ক্যাপাসিটি কম, তারপর সেটা ডাইংয়ে আরও 3 দিন অপেক্ষা করতে হবে। তো এই নলেজগুলো আমার লাগবে যে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে, এক মেশিন থেকে আরেক মেশিনে যাইতে কত সময় লাগতেছে। দ্য ডেট হোয়েন পারচেসড ম্যাটেরিয়াল অর পার্টস উইল বি অ্যাভেইলড অ্যান্ড মার্জিন অফ সেফটি। মানে আমার ইনভেন্টরি হইতে কতদিন লাগবে, যে আমি সুতা ধরেন আমার নিজের প্রডিউস করার ক্যাপাবিলিটি নাই, আমি চায়না থেকে অর্ডার দিলাম, ওই চায়না থেকে কার্গো হয়ে আসতে ওইটা তো মিনিমাম 22 দিন মনে হয় লাগে, 22 থেকে 25 দিন। তো এই ইনফরমেশনগুলো আমার শিডিউলিং করার জন্য লাগবে। অবজেক্টিভস অফ শিডিউলিং কেন করব? যাতে আমি আমার প্রোডাকশন কস্ট কম হয়। যেমন ধরেন এখানে এখন আপনারা বসে আছেন 15 জন, এই 15 জনের ভিতর ধরেন আমি ক্লাস ডিউ টাইমে ক্লাস শুরু করছি, মাত্র 3 জন আসছেন, আমি টপিকগুলো বুঝাইলাম, হঠাৎ করে বাকি 12 জন আসলেন, যে আপনারা হয়তো একটা জ্যামে বা কোথাও আটকাইছিলেন, 12 জন পরে আসলেন, আমি আবার পরে আপনাদেরকে সেম জিনিস রিপিট বুঝাচ্ছি। তাইলে এখানে আমার কি সেম এনার্জি 2 জায়গায় চলে গেল না, প্রোডাক্টিভিটি ফল করলো না। আবার স্টুডেন্ট কিছু অলরেডি আগে বুঝাইছি, তারা আবার বসে থাকলো, তাদের নতুন কিছু শেখা হলো না। ইন্ডাস্ট্রিতে তো এভাবে যদি করি যে আজকে আমি
আমার এখানে 10টা মেশিন আছে, 5টা মেশিনে প্রোডাকশন করলাম, কালকে আমি আরও 5টা মেশিনে প্রোডাকশন করলাম, 2 দিনে যেখানে 20টা মেশিনে প্রোডাকশন পাইতাম আমি 2 দিনে সেখানে 10টা মেশিনে পাইলাম, তাইলে ওখানে আমার লস হলো না? শিডিউলিংয়ের মূল লক্ষ্য হচ্ছে প্রোডাকশন কস্ট কমানো। ব্যাপারটা বুঝতে পারছেন নাকি বুঝতে পারেননি? ওইটা এখন কিভাবে লাভ ওইটাই ধাপে ধাপে আপনাদেরকে একটু মানে ধরেন 5টা ধাপ দিয়ে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, কস্টিংয়ের একটা দিলেন, তারপরে আপনার স্টোরেজ কস্ট কম লাগতেছে, মানে কস্টিং বলতে কি আপনি প্রোডাকশন কস্ট কম লাগতেছে, স্টোরেজ কস্টও কম লাগতেছে, কারণ আপনি যদি তাড়াতাড়ি প্রোডাকশন শেষ করে ফেলেন আপনার তো আর বেশি দিন স্টোর করে রাখা লাগতেছে না। র ম্যাটেরিয়াল ধরেন এনে আপনি 3 দিনে প্রোডাকশন শেষ করে ফেললে আপনার তো আর 4 নাম্বার দিনে ওইটা স্টোরেজ করে র মেটেরিয়ালটা স্টোর করা লাগতেছে না। এই জিনিসটা বুঝতে পারছেন? ওকে। স্টক ইনভেস্টমেন্ট এখানে কি বলতেছে? ভেরি এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল মে রিকোয়ার এ শিডিউল হুইচ হ্যাজ লো থ্রুপুট টাইম। এখানে যেটা বোঝাচ্ছে যে আপনার অপারেশনে এমন একটা পার্ট থাকতে পারে, এমন একটা অংশ থাকতে পারে যেটায় আপনার বেশি খরচ হইতে পারে, তো সেই কাজটা আপনি শিডিউলিং করে নিজের সুবিধা মতো জায়গায় রাখতে পারেন। সুবিধা মতো জায়গায় রাখা বলতে কি বোঝাচ্ছে? যে এই কাজটা আমি শেষের দিকে রাখবো, রাইট, শেষের দিকে রাখবো, যে কাজে আমার খরচ বেশি হবে বা ঝামেলা বেশি হবে, সে বা যেটা আমার হাতে নাই, হ্যাঁ ওই অর্থটা বা আপনার ওই রিসোর্সটা, অর্থ ছাড়া রিসোর্সও হতে পারে, এটা আপনার ম্যান পাওয়ার হতে পারে, আপনার মেশিন হতে পারে। একটা ক্রিটিক্যাল কাজ না করে সিম্পল কাজটা আমি আগে শেষ করে ফেলবো। মিনিমাম ক্যাশ আউটফ্লো, এখানে ওই যে সেম জিনিসটা স্টক ইনভেস্টমেন্টটা এখানে আবার ব্যাখ্যা করছে যে when a product comprises very heavy cash investment it may be desirable to manufacture the product in such a way that the most costly item are needed as late as possible। যে আপনার ওই হেভি প্রসেসটা আপনি লেটে করবেন, আর যেই প্রসেসে আপনার টাকা খরচ হবে বেশি, ক্যাশ আউটফ্লো হবে বেশি, সেইটা আপনি পরের জন্য রাখবেন। ক্লিয়ার তো? ওকে। লেবার ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হবে, এটা তো আশা করি বোঝার কোনো সমস্যা নাই। প্লান্ট ইউটিলাইজেশন ম্যাক্সিমাম হবে। প্লান্ট ইউটিলাইজেশন বলতে আপনার যে 50টা মেশিনই আপনি ইফেক্টিভলি ইউজ করতে পারবেন আপনার যদি একটা প্রপার শিডিউলিং হয়। তারপরে হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, এই উপরে সবগুলো যদি আপনি স্যাটিসফাই করেন কাস্টমার স্যাটিসফাই হবে, এটাই হচ্ছে শিডিউলিংয়ের লক্ষ্য। আর মাস্টার শিডিউলিংটা সরাসরি এই ফ্লো চার্টটা দেখেন। মাস্টার শিডিউলিং কোন জায়গায় শুরু হয়? মাস্টার শিডিউলিং শুরু হয় হচ্ছে প্রথমে কাস্টমার না, প্রথমে আমি একটা সেল ফোরকাস্ট করব, যে আমি আন্দাজ করব যে এই সিজনে আমি একটা ধরেন আমি একটা বুটিক শপ এই ঈদে আমি হচ্ছে গেস করতেছি আমার 1000 ড্রেস সেল হবে, কাস্টমাইজ ড্রেস, আমি নিজে আলাদা করে প্রডিউস করার ড্রেস। এরপর ভিতরে কাস্টমার অর্ডার করলে এই তার সাথে অ্যাগ্রিগেট লোড জেনারেশন অ্যান্ড অ্যানালাইসিস, আমি নিজে একটা ফরকাস্ট করতেছি, আমি নিজে বাজারে ছাড়বো বা আমার বুটিক হাউসে থাকবে, এর ভিতর আমাকে কাস্টমারও অর্ডার করতেছে, তাহলে এই দুইটা অ্যাগ্রিগেট করবো। অ্যাগ্রিগেট মানে কি? একসাথে করব, যোগ করে আমি একটা টোটাল আমার আইডিয়া পাইলাম যে আমি এমনি আন্দাজ করছিলাম 1000টা আমি সেল করব, সাথে আমার অ্যাডিশনাল আরও 200 পিস অর্ডার আসছে, তাহলে আমার এখন টোটাল আইটেম হচ্ছে 1200টা, যে আমার 1200টা প্রডিউস করতে হবে। সেটার পর আমি এখানে আবার ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইনফরমেশন, এই ইনফরমেশনটা আমার লাগবে। এই ইনফরমেশন বলতে কি? যেমন ধরেন প্রিন্সের ওটা আমি জিজ্ঞেস করলাম এটা কি এমব্রয়ডারি কিনা, কেউ একজন বললেন এটা সিকুইন, তাইলে আমার নলেজ থাকতে হবে যে আমার যদি সিকুইনের কোনো কাজ থাকে, ওই সিকুইনের কাজটা আমি কোন জায়গা থেকে করাই নিব, এই নলেজ আমার থাকতে হবে। আমার যদি এমব্রয়ডারি থাকে, সেই এমব্রয়ডারিটা আমি কোন জায়গা থেকে করাই নিব, আমার কাছে তো এত সেট আপ নাই। এতটুকু ক্লিয়ার হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিং ইনফরমেশনটা আমার লাগবে। তারপর আমি মাস্টার শিডিউলিং প্রসেস করব। এই মাস্টার শিডিউলিং প্রসেসে আরও কী লাগবে? এই মাস্টার শিডিউলিং করতে গেলে আমার আগে ক্যাপাসিটি প্ল্যান করতে হবে। ধরেন আমরা নিজেরাই একটা বুটিক শপ, এখানে আমরা হচ্ছে 15 জন আছি, এই 15 জনকে আমি ইফেক্টিভলি মানে আমাকে ইউজ করা জানতে হবে যে কিভাবে আমি 15 জনকে ইউজ করলে বা কার ক্যাপাসিটি কতটুকু, সেভাবে আমি জানতে পারলে 1200টা আইটেম আমি কিভাবে মানে তখন আমি প্ল্যান করতে পারবো যে আমি 20 দিনের ভিতর 1200 আইটেম তৈরি করতে পারবো নাকি আমার 25 দিন লাগবে। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, কারেন্ট ইনফরমেশন, শপ লোড অ্যান্ড লোড টাইমস।
এখানে কি বোঝাচ্ছে যে প্রতিনিয়ত আমার কি কি হচ্ছে, আমার ব্যালেন্স কতটুকু ছিল, যে আমার র ম্যাটেরিয়ালের ব্যালেন্স ধরেন শুরুতে ছিল হচ্ছে 1000 গজ, সেখান থেকে আমার র ম্যাটেরিয়ালের ব্যালেন্স কমে হয়েছে 500 গজে, আর ওই বাকি 500 গজ অলরেডি ইন প্রসেসে আছে, কিছু কিছু আউটপুট হয়ে আমার অলরেডি ধরেন 100 ড্রেস তৈরি হয়ে গেছে। এখন নতুন র ম্যাটেরিয়ালেরও আমার একসাথে সব দিকে নজর রাখতে হবে, যে কে কে এখন খালি হয়ে গেছে, কাকে কাকে অ্যালোকেট করতে হবে নতুন করে, আবার অ্যালোকেট যে করব আমার র ম্যাটেরিয়াল কমতেছে, র ম্যাটেরিয়াল কত দিনের ভিতর নতুন র ম্যাটেরিয়াল আনতে হবে যাতে করে আমার এখানে কোনো শর্টেজ না হয়, এখানে শর্টেজের জন্য আমার ইয়েরা যাতে বসে না থাকে, আমার কারিগররা যাতে খালি খালি বসে না থাকে, বেতন তো দিতে হচ্ছে। তো এইটা আমার কারেন্ট ইনফরমেশন কিসের ব্যাপারে, শপ লোড এবং লোড টাইমসের ব্যাপারে আমার কারেন্ট ইনফরমেশন থাকতে হবে। তারপরে আমি এই যে মাস্টার শিডিউল করতেছি, মাস্টার শিডিউল করে রাফ টাইম শিডিউল ফর প্রোডাকশন অফ ফাইনাল প্রোডাক্ট, এরপরে আমি দিন শেষে প্রোডাক্ট হিসেবে আমার ওই শিডিউলটা পাচ্ছি। আর যারা হচ্ছে মানে আমি তো আসলে আরএমজিতে জব করছি, আমি আরএমজির পয়েন্ট অফ ভিউ থেকে শিডিউলিংটা আরও ভালোভাবে বলতে পারি, যে মার্চেন্ডাইজাররা অর্ডার কনফার্ম করতো, অর্ডার কনফার্ম করলে একটা অর্ডারে 90 দিনের লিড টাইম থাকে, আর যেটা রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি তার তো বেশি অপারেশন নিজের হাতে থাকে না, সে তো অ্যাক্সেসরিজও কিনে আনে, ফ্যাব্রিকও কিনে আনে, আর ফ্যাব্রিক তো প্রিন্ট করা ডাই করা ফ্যাব্রিকই কিনে আনতেছে সে, জাস্ট ওই রেডিমেড গার্মেন্টসে কী হতে পারে, এমব্রয়ডারি নিজেরা করতে পারে, প্রিন্টিং নিজেরা করতে পারে, তাও যদি খুব বেশি হয়ে যায় প্রিন্টিং বা এমব্রয়ডারি অর্ডার, তখন ওটা আবার ইয়ে করে দেয়, সাব কন্ট্রাক্টে দিয়ে দেয়, অত হেডেক নিজে নেয় না। তো রেডিমেড গার্মেন্টসের নিজের হেডেকে কী থাকে, যে আমার এই সুইং ফ্লোরগুলা, যে আমার এই সুইং ফ্লোরে এই লাইনটা হচ্ছে, আমি নিট আইটেম দিয়ে এক্সাম্পল দিই, এই লাইনটা হচ্ছে ওই টি শার্টের লাইন, এই লাইনটা হচ্ছে হুডির লাইন, তারপরে এই পাশের এই লাইনটা ধরে নিচ্ছি পোলো শার্টের লাইন। তো এই লাইনের ক্যাপাসিটি কত, এটা এই অনুযায়ী আমার একটা প্ল্যানিং হবে, এই লাইনের ক্যাপাসিটি কত। আবার আমার যদি টি শার্টের অর্ডার বেশি চলে আসে, আমার পোলো শার্টটা খালি যাচ্ছে বা পোলো শার্টে অত চাপ নাই, তখন পোলো শার্টের কোন কোন অপারেটর আমি আবার টি শার্টে ইউজ করতে পারবো, বা কীভাবে মানে এই দুটো মিক্স করে আমার ম্যাক্সিমাম আউটপুট পাবো, এগুলো সব ওই শিডিউলিংয়ের অংশ হিসেবে থাকে। এখানে মার্চেন্ডাইজিং টিম ইনভলভ থাকে, প্ল্যানিং আইএন প্ল্যানিং ইনভলভ থাকে, তারা যেটা দিয়ে দেয় ওইটা প্রোডাকশন টিম এক্সিকিউট করে। আর কোয়ালিটি তো ইন্ডিপেন্ডেন্ট, কোয়ালিটি হচ্ছে তার কাজ হচ্ছে কোয়ালিটি এনশিওর করা। তাহলে এটা হচ্ছে শিডিউলিং। আজকে কি ফোরকাস্টিংটা ধরবো? আচ্ছা, ফোরকাস্টিংটা ধরতেছি না, এতটুকুই থাকুক।